আমার সাইডে দেখতে পাচ্ছেন লেক। রমনা পার্কের ভিতরে আমি যতগুলো ট্রি দেখছি সব থেকে বেস্ট ট্রি হচ্ছে এটা। কিভাবে ভাড়া দেন? ওট হচ্ছে আপনার আধা ঘন্টা 300 টাকা। এখানে আশেপাশে কিছু ইউনিভার্সিটি আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি। শুধু চোখ বন্ধ করে কল্পনা করুন চারপাশে সবুজ গাছ, পাখির ডাক, নরম বাতাস আর শান্ত একটা পরিবেশ, যেন আপনি সুইজারল্যান্ডের কোনো পাহাড়ি পার্কে দাঁড়িয়ে আছেন। কিন্তু না, আপনি ঢাকাতেই আছেন। এই জায়গার নাম রমনা পার্ক। আমরা একে বলতে পারি ঢাকার সুইজারল্যান্ড, কারণ এত শান্ত, এত গোছানো আর এত প্রাকৃতিক পরিবেশ এই শহরে আর দ্বিতীয়টি নেই। রমনা পার্কের ইতিহাস অনেক পুরনো। মুঘল আমলে এর গোড়াপত্তন হলো, ব্রিটিশ শাসনামলে এটি আধুনিক রূপ পায়। এখন এটি শুধু ইতিহাসের স্মারক নয়, বরং প্রতিদিন হাজারো মানুষের হাঁটা, ব্যায়াম আর নির্মল বাতাস খোঁজার একমাত্র গন্তব্য। পার্কের ভেতরে রয়েছে ছোট ছোট খাল, পুকুর আর খোলা মাঠ, আর বিশ্রামের বেঞ্চ কিংবা শিশুদের খেলার জন্য আলাদা জায়গাও রয়েছে। আবার অনেকেই এখানে বই পড়ে, ছবি আঁকে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। এখানে সকাল শুরু হয় হাঁটার ছন্দে আর বিকেল শেষ হয় রঙিন সূর্যাস্তের মায়ায়। আর এই কারণেই অনেকেই তো বলেন রমনা পার্ক হচ্ছে ঢাকার ভেতরের এক সুইজারল্যান্ড। আমি মাত্র হচ্ছে পার্কে প্রবেশ করেছি। টোটালটাই হচ্ছে ন্যাচারাল। হোপফুলি আমি আমার এই ভিডিওতে টোটাল রমনা পার্কটাকে এক্সপ্লোর করার ট্রাই করব। এবং এই রমনা পার্কের অনেক ইতিহাস আছে। আমাদের 1971-এ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই রমনা পার্ক মোস্ট অফ দ্য ভূমিকা পালন করছে। সব মিলিয়ে হচ্ছে আমি এই রমনা পার্কটাকে আজকে এক্সপ্লেন করব, এবং আজকে এই ভিডিও থেকে আপনারা অনেক ইতিহাস এবং নতুন নতুন তথ্য জানতে পারবেন। আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে এখন হচ্ছে বিকেল টাইম, বাট প্রচুর বৃষ্টি হয়েছে। ফার্স্ট অফ অল ভাবছিলাম যে হয়তোবা বৃষ্টির কারণে ভিডিওটা করতে আসতে পারবো না। হোপফুলি আসতে পেরেছি। পার্কটা অসাধারণ। এটা সিমিলার টু হচ্ছে জিয়া উদ্যান, তবে জিয়া উদ্যানের সাথে কিছুটা ডিফারেন্স আছে। তবে এইখানে এই পার্কটা হচ্ছে সিকিউরিটি অনেক হার্ড, আর এখানে অল্প বয়সে মানুষের আনাগোনা একটু বেশি দেখা যাচ্ছে। জিয়া উদ্যান ব্লগটা যদি এখনো না দেখে থাকেন, অবশ্যই ওই ব্লগটা দেখে দেন হচ্ছে এই ব্লগটা আসবেন, কারণ হচ্ছে দুইটার সাথে অনেকটা সিমিলারিটি আছে। ওইটা অনেক পুরনো পার্ক, ওইটার জন্য অনেক ইতিহাস এবং ইতিহাস আছে, বাট ওইটা থেকে এটা আরও পুরনো, এটার ইতিহাসটা আরও স্ট্রং এবং আরও আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পার্কের ভেতর হেঁটে যখন একটু এগিয়ে গেলাম, তখন চোখে পড়লো এক মনোরম দৃশ্য। একটা লেক, তার পাশ দিয়ে ঘেঁষে একটা লম্বা স্টিলের তৈরি চলার পথ, যেটা দেখতে অনেকটা সেতুর মতোই। এই স্টিল ওয়াকওয়ের মাধ্যমে আপনি পুরো লেক ঘুরে দেখতে পারবেন। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন ঢাকায় না, বরং ইউরোপের কোনো পার্কে ঘুরছি। এই অংশটা রমনা পার্ককে আরও জীবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে। এই ওয়াকওয়েটা তৈরি করা হয় 2015 সালের দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্থানীয় উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ প্রকল্পের আওতায়। মূলত দর্শনার্থীদের জন্য এই লেক উপভোগ করার একটি ভিন্ন অভিজ্ঞতা তৈরির লক্ষ্যেই এটি নির্মাণ করা হয়েছিল। রমনা পার্ক আজকের দিনের জন্য হয়তো শুধু একটি সুন্দর পার্ক, কিন্তু আপনি কি জানেন এই জায়গার ইতিহাস প্রায় 400 বছরও বেশি পুরনো? চলুন ফিরে যাই ইতিহাসের পাতায়। সময়টা ছিল 1610 সাল। মোগল আমলে ঢাকায় যখন সুবেদার ইসলাম খান ছিলেন, তখন থেকেই রমনা এলাকার গুরুত্ব বাড়তে থাকে। তখন এটি ছিল গাছপালায় ঘেরা একটা বিশাল এলাকা, যেখানে ছিল রাজকীয় বাগান এবং বাসস্থান। মূলত মোগল শাসকের অবসরের জায়গা ছিল এই রমনা পার্ক। এরপর 1825 সালে ব্রিটিশ শাসনামলের লর্ড ডানলোপ নামের এক ব্রিটিশ অফিসার এই জায়গাটিকে উন্নত করে রমনা গ্রিন নামে পরিচিত একটা ইউরোপিয়ান স্টাইলের পার্কটাকে রূপান্তর করেন। এখানে ঘোরাঘুরি হতো, ক্রীড়া আয়োজন হতো এবং ব্রিটিশ সমাজের অভিযাত্রা বিশ্রামের জন্য সময় কাটাতো। পরে 1851 সালে এই পার্কটি হস্তান্তর করা হয় ঢাকা মিউনিসিপ্যালিটির হাতে। তখন থেকে এটি আরও জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এটা ছিল পুরনো ইতিহাস। এরপরে ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস জানবো। হাঁটতে হাঁটতে আমি সামনে যেতে থাকলাম, দেখলাম এখানে একটা রেস্টুরেন্টও আছে। ঘুরতে ঘুরতে যখন আপনার খিদে লাগবে, এখান থেকে আপনি খাবার পেয়ে যাবেন। আমার মনে হচ্ছিল আজকে যেহেতু বৃষ্টি হয়েছে,
হয়তো মানুষজন কম আসবে পার্কে, কিন্তু না, আমার ধারণা একদমই ভুল ছিল। কিছু সময়ের মধ্যেই পার্কটা মানুষজনে ভরে গেল। সো ভিউয়ার্স, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে টিকিট কাটার জন্য, ভরে ওঠার জন্য টিকিট কাটার জন্য ভিড় জমাচ্ছে অনেকেই। এইখানে হচ্ছে আপনি টিকিট কেটে দেন হচ্ছে এই বোর্ডে ঘুরতে পারবেন। এখানে ঘন্টা প্রতি অথবা মিনিট প্রতি যে কোনো কিছু হইতে পারে। এইখানে হচ্ছে আপনার বোর্ড কিভাবে ভাড়া দেন? ওট হচ্ছে আপনার আধা ঘন্টা 300 টাকা। আপনার এটার সাথে হচ্ছে আপনি যদি লোক নেন, যদি চালাইতে না পারেন তাহলে এক্সট্রা 100 টাকা দিতে হবে, সেটা হচ্ছে ওনারা চালিয়ে দিবে। আর এছাড়া যদি আপনারা চালাইতে পারেন তাহলে হচ্ছে আধা ঘন্টার জন্য 300 টাকা। 5-10 মিনিট দেখা গেছে, সর্বোচ্চ 5-10 মিনিট এদিক সেদিক হইলে ওইটার চার্জ দিতে হবে না, কিন্তু 10 মিনিটের বেশি হইলে আরও আলাদা এক্সট্রা চার্জ দিতে হবে। এরপর আমি চলে এলাম সেই জায়গায় যেখানে ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। জায়গাটা সত্যি বেশ সুন্দরভাবে সাজানো। এই পার্কের সৌন্দর্য ধরে রাখতে এবং ব্যবস্থাপনা চালু রাখতে প্রতি বছর বাংলাদেশ সরকারকে রমনা পার্কের জন্য প্রায় 3 কোটি টাকার মতো বাজেট বরাদ্দ করা থাকে। এই টাকায় পার্কের রক্ষণাবেক্ষণ, নতুন গাছ লাগানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন কাজ করা হয়। রমনা পার্কে প্রতিদিন প্রায় 20 থেকে 30 জন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, আনসার বাহিনী, মালি এবং টেকনিক্যাল মেইনটেনেন্স টিম। এরপর কিছু চমৎকার দৃশ্য চোখে পড়ল, যেটা একদমই আশা করিনি। পার্কে হঠাৎ দেখি টেডি বিয়ারের পোশাক পরে এক ব্যক্তি মানুষকে বিনোদন দিচ্ছে। সে যেভাবে হাঁটছে, নাচছে আর লোকজনকে অবাক করছে, বিনোদন দিচ্ছে, কেউ তার সাথে কন্ট্রিবিউশন করে, আবার কেউ কেউ একটু বিরক্ত হয়ে পাশ কাটিয়ে চলে যায়। বিশেষ করে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নিয়ে যারা ঘুরতে আসে, তাদের মুখভঙ্গি দেখেই বুঝলাম তারা হয়তো একটু অপ্রস্তুত বোধ করছিল। তবে চারপাশে সবার রিয়াকশন দেখে বিষয়টা বেশ মজারই লাগছিল। আমি তাকে একটু দুষ্টুমি করার জন্য বললাম, আর সে দেরি না করে শুরু করলো অভিনয়। এরকম লাইভ এন্টারটেনমেন্ট না থাকলে হয়তো পার্কের এই অংশটা এতটা প্রাণবন্ত লাগতো না। সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা, হাসির মুহূর্ত, মানুষের চমক আর একটু খুনসুটি, সবকিছু মিলেই পরিবেশটা একদম প্রাণচঞ্চল হয়ে উঠছিল। এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস জানবো। রমনা পার্কের ভেতরে একসময় ছিল ঢাকা রেসকোর্স গ্রাউন্ড, যেখানে দৌড়াদৌড়ি হতো এবং সেটাই ধীরে ধীরে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে ওঠে। অর্থাৎ রমনা এলাকা শুধু একটা পার্ক না, এটা ঢাকার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের বড় অংশ। বিশেষ করে 1947 সালের পর এখানে শুরু হয় নতুনভাবে বনায়ন ও সংস্কার কাজ। তখন এখানে লাগানো হয় নতুন নতুন ফুল গাছ, জলাশয় তৈরি হয় ও হাঁটার রাস্তা গড়ে ওঠে। রমনা পার্ককে একটা সিটি পার্ক হিসেবে আধুনিক ঢাকাবাসীর জন্য উপযোগী করে তোলা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1971 সালের 25শে মার্চ রাতে যখন পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় গণহত্যা চালায়, সেই সময় রমনা পার্কের আশেপাশের এলাকাও ছিল অন্যতম আক্রমণের শিকার। এরপর স্বাধীনতার পরে আবার রমনা পার্ক পুনর্গঠন করা হয়। বর্তমানে এটি ঢাকার অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন ঘুরতে, জগিং করতে বা সময় কাটাতে। রমনা পার্ক এখন শুধু একটা পার্ক না, এটা আমাদের ইতিহাস, স্মৃতি আর শহরের ফুসফুস। প্রতিটা গাছ, প্রতিটা রাস্তা যেন গল্প বলে। মানে এখানে আপনি বসে টাইম স্পেন্ড করবেন, সময় কাটাবেন। আর এখানে এটা হচ্ছে মূলত একটা চক্রাকারের মতন এই পার্কটা, আই হোপ, আমি যতটা মনে করি। আর এখানে ম্যাপ, আপনি যখন ঢুকবেন এখানে একটা ম্যাপ দেখতে পারবেন। পুরো আপনি যদি ম্যাপটা দেখেন, ছিঁড়ে ফেলছে, এটা হচ্ছে এইখানের ম্যাপ। ওকে, সো এই যে আমরা পুরো লেকটা ঘুরে দেখেছি, ঠিক আছে। এই ব্রিজে এদিকে আসছে, এখন আছে আমি এইদিকে, বাট হোপফুলি এটা এইদিকে আরও ভিতরে যাওয়া যায়। আমরা একটু এইদিকে যাওয়ার ট্রাই করবো। ওকে, সো আমি ফার্স্ট অফ অল এখন আছি মেবি এইদিকে, এদিকে। তো এইখান থেকে আমরা ঘুরে দেন হচ্ছে আবার ওইদিকে যাওয়ার ট্রাই করবো। এইদিকে ম্যাপ দেখে পার্কের অপর সাইডে যাওয়ার সময় অদ্ভুত রকম পুরনো একটা টাওয়ার দেখতে পেলাম। এই টাওয়ারটি হচ্ছে একটি ওয়াটার টাওয়ার। এটি নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে, সম্ভবত 1908 সালের দিকে। তখনকার দিনে ঢাকায় আধুনিক পানি সরবরাহর ব্যবস্থা ছিল না। রমনা পার্কের সবুজ গাছপালা আর ফুলের বাগানগুলোর পানি সরবরাহ নিশ্চিত করতে এই টাওয়ারটি বানানো হয়।
এবং আশেপাশে অনেক ধরনের ফল ও ফুল গাছ আছে, যেমন নারকেল গাছ, আম গাছ, কামরাঙ্গা গাছ এবং বিদেশি প্রজাতির অনেক গাছ। এখানে প্রায় 200 থেকে 211 প্রজাতির গাছ রয়েছে। গাছের সংখ্যা প্রায় 5000। লটস অফ আম গাছ, ম্যাঙ্গো ট্রি আছে বা আম গাছ আছে। সো দেখতে খুবই সুন্দর, আর রাস্তাগুলো খুবই ভালো। এরপর আমি যেই জায়গায় এসে দাঁড়ালাম এটা ছিল পুরো রমনা পার্কের আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা। চারপাশ জুড়ে বিস্তীর্ণ সবুজ ঘাস, পেছনে দাঁড়িয়ে থাকা কিছু অদ্ভুত সুন্দর কামরাঙ্গা গাছ। মনে হচ্ছিল আমি যেন ঢাকায় না, সুইজারল্যান্ডের কোনো এক পার্কে এসে পড়েছি। ঢাকার এই ব্যস্ততা, খারাপ আবহাওয়া, শব্দ দূষণ সবকিছুর জন্য এই জায়গা থেকে অনেক দূরে। এমন প্রশান্তির অনুভূতি শহরের ভিতরে খুব কমই পাওয়া যায়। তাই আমি বলবো রমনা পার্ককে ঢাকার সুইজারল্যান্ড বললেও কোনোভাবে কম বলা হবে না। এই পার্কটি বিস্তৃত প্রায় 68 একর জমির উপরে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।